2025-26 বাজেটের ওপর দাঁড়িয়ে প্রথমেই বাংলার মুখ্যমন্ত্রী বললেন এ বাজেট ভোকাস বাজেট, এর বাগে ঠিক নয়। অ্যাকচুয়ালি 35 বছর আর 15 বছর, প্রায় 50 বছর পশ্চিমবঙ্গের সরকার কখনোই কেন্দ্রীয় সরকারের কোনো বাজেটকে ভালো বলেনি। তার কারণ তারা দুজনে মিলে, অর্থাৎ বামপন্থী এবং তৃণমূল মিলে আজকে 7 লক্ষের কোটি টাকার মতো দেনা করে দিয়েছে। সুতরাং বাজেট নিয়ে তাদের আলোচনার বিষয়বস্তু নয়। এবং বাজেট ভারত সরকারের পক্ষ থেকে এই বাজেটটা কিন্তু প্রতি বছরের বাজেট নয়। 2014-এর পর থেকে এই সরকার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্য দিয়ে বাজেট পেশ করছে এবং তার লক্ষ্য হচ্ছে 2047-এ বিকশিত ভারত এবং পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতি হতে যাওয়া। সেক্ষেত্রে প্রতি বছরের বাজেটটার সাথে একটা রূপরেখা থাকছে 2047-এ বিকশিত ভারতে। কোথাও থেকে লক্ষ্য ভ্রষ্ট হওয়ার কিছু নেই। এবং আমরা দেখেছি 2014-এর পর 2019-এ এসে আমাদের রাজকোষ ঘাটতি প্রায় 14-তে ছিল 6%, 19-এ সেটা করা এসে গেছিল 3.4। কিন্তু করোনা এবং পরবর্তী ক্ষেত্রে আমরা অনেক, সারা বিশ্ব যেখানে অর্থনীতিতে তলানিতে চলে গিয়েছে, সেখানে আমরা 2026-এ রাজকোষ ঘাটতিটাকে 4.4-এ রেখে আগামী দিনের 4.3%-এ রাখার চেষ্টা করছি। এটা একটা দিক, যে দিক প্রমাণ করে যে অর্থনীতিতে এই বাজেট একটা নতুন রূপরেখা তৈরি করছে। সর্বোপরি যখন মধ্যপ্রাচ্যে ইউক্রেন রাশিয়া অর্থাৎ সারা পৃথিবীর যুদ্ধরত কোনো কারণে হরমুজ ক্যানেল যদি বন্ধ হয়ে যায় এবং ইরান আমেরিকার যুদ্ধ হয়, এই পরিস্থিতিতে এই বছরের বাজেটটাকে সরকারের একটা নির্দিষ্ট দিক নির্দেশ করে এগাতে হয়েছে। অর্থাৎ যার রূপরেখা থাকবে হচ্ছে, যে বাজেটের রূপরেখা হচ্ছে যে দেশের অর্থনীতিতে আরও শক্তিশালী করে তোলা এবং সাধারণ মানুষের জীবনে স্বস্তি আনা। কিসের প্রেক্ষিতে? সারা বিশ্বের অস্থিরতাকে সামনে রেখে, অর্থনৈতিক অস্থিরতাকে সামনে রেখে। এই জায়গাটাই বাজেটের মূল বিষয় বাধা ছিল এবং এই বাজেট সরকারের আর্থিক শৃঙ্খলা বজায় রেখে উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় পদক্ষেপ নিয়েছে এই বাজেট। এই বাজেটের রেল, মেট্রো, বন্দর, বিমান বন্দর সমস্ত পরিকাঠামো উন্নয়নে বড় অঙ্কের বরাদ্দ করা যায়। পরিকাঠামো উন্নয়ন মানে কর্মসংস্থান হবে এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের পরিকল্পনা হবে। অর্থাৎ পরিকাঠামো উন্নয়নে এবার 11.8% বৃদ্ধি করে 12.2 লক্ষ কোটি টাকা খরচ করা যায়। অর্থাৎ একটা বাজেটে সরকারের দৃষ্টিভঙ্গিটাতেই পরিকাঠামো উন্নয়নে, এই পরিকাঠামো উন্নয়নে দেখা যাচ্ছে জিডিপির 4% পরিকাঠামোতে ব্যবহার করা হবে উন্নয়নে। ফলে একদিকে কোষাগার থেকে যে অর্থ ব্যবহার হচ্ছে, সেই অর্থ সম্পূর্ণভাবে উন্নয়নের ক্ষেত্রে, পরিকাঠামো উন্নয়নে 7টি হাই স্পিড রেল করিডোর তৈরি হচ্ছে। এছাড়া একটি ফ্রেট করিডোর ডানকুনি থেকে সুরাট তৈরি হচ্ছে। 10টি ন্যাশনাল ওয়াটারওয়েজ তৈরি করা হচ্ছে, যাতে স্মুথ লজিস্টিক এবং কম খরচায় ব্যবস্থা করা যায়। পরিকাঠামোয় একটা ব্যাপক উন্নতি সাধন করার চেষ্টা হচ্ছে। সর্বোপরি আত্মনির্ভর ভারত এবং বিকশিত ভারতের জন্য এমএসএমইর ওপরে বিরাট নজর দেওয়া হচ্ছে। তাছাড়াও ক্ষুদ্র শিল্পপতিদের, ক্ষুদ্র যারা শিল্প তৈরি করে, একদম ক্ষুদ্র যারা, তাদের প্রতি বিশেষ দিক নির্দেশ করা হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা দেখেছি এই সারা বিশ্বের অস্থিরতাকে সামনে রেখে 20,000 কোটি টাকার একটা তহবিল তৈরি করা হয়েছে মাঝারি শিল্পের জন্য, যাতে ট্রাম্পের এই যে আমাদের ওপরে ট্যারিফ বসানো, তাকে কাউন্টার করার জন্য একটা তহবিল তৈরি করা হয়েছে এবং যাতে মাঝারি শিল্প সেখানে আঘাত না পায়। এছাড়া আমাদের উৎপন্ন দ্রব্য রপ্তানি করতে গিয়ে যাতে চীনের ওপর নির্ভর করতে না হয়, তার জন্য 10,000 কোটি টাকা কন্টেনার তৈরির যে প্রকল্প গ্রহণ করা হয়েছে। অর্থাৎ আত্মনির্ভর ভারত এবং বিকশিত ভারতের জন্য যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, তারই অংশ হিসাবে এগুলো কাজ করছে।
এবং সর্বোপরি কৃষকদের জন্য কৃষকের পরিকাঠামো, সেচ ব্যবস্থা, মৎস্য এবং পশুপালনের গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ অ্যাগ্রো ইন্ডাস্ট্রি এবং এগ্রিকালচারের ওপরও সরকার একটা বুনিয়াদ তৈরি করবার চেষ্টা করেছে, যার মাধ্যমে দেশের আর্থিক বিকাশটা গ্রাম, সুবার, শহরতলি এবং শহরে একটা সামঞ্জস্য বজায় থাকে। এবং সর্বোপরি করদাতাদের এমন সুযোগ সুবিধার সরলীকরণ করা হয়েছে যাতে করদাতাদের কোনো অসুবিধা না হয় করদান করতে। অর্থাৎ মূলধনী খাতে খরচ বাড়িয়ে দীর্ঘমেয়াদী অর্থনীতির একটা রূপরেখা তৈরি হয়েছে। 2014 সালে যখন সরকার আসে তখন আমরা ছিলাম নবম অর্থনীতি, 2025-এ আমরা দাঁড়িয়েছি চতুর্থ অর্থনীতিতে এবং 2027-এ আমরা তৃতীয় অর্থনীতিতে যাব। অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, যার কোনো দায়ী নেই সরকারে, তারা এসব নিয়ে আলোচনা না করলে, বা রাহুল গান্ধী যে কথা বলে, তারা ভারতের উন্নয়ন অর্থাৎ রাষ্ট্রবাদী ভারত কোন জায়গায় আছে তার কল্পনাতীত। অর্থাৎ ভারতবর্ষের অর্থনীতির গ্রোথ আমাদের 7%-এর কাছে 7%-এ ঘোরাফেরা করছে। পৃথিবীতে এই মুহূর্তে কোনো দেশের অর্থনীতির গ্রোথ 7%-এর কেন, অনেক, আমেরিকার 1%, এরকম 3%, চায়নার, এই জায়গায় দাঁড়িয়ে আমরা কনস্ট্যান্ট 7% আমরা জিডিপি গ্রোথের দাঁড়িয়ে আছি, যেটা একটা বিরাট দিক নির্দেশ করে যে আমরা অর্থনীতিতে এগিয়ে যাচ্ছি। সর্বোপরি সারা বিশ্বের যুদ্ধের দামামা অপারেশন সিন্দুর আমাদের অনেক শিক্ষা দিয়েছে। অর্থাৎ আগামী দিনে আমাদের বড় কোনো লড়াই যেতে হতে পারে, সেক্ষেত্রে এমনকি সেনাধ্যক্ষও বলেছে যুদ্ধ 5 দিনের আমাদের সামনে হতে পারে, 5 মাসের হতে পারে, 5 বছরের হতে পারে। তাই সেটাকে সামনে রেখে বিরাট ব্যয় প্রতিরক্ষা খাতে খরচ করা, যে সঙ্গে সেই প্রতিরক্ষা ডেভেলপমেন্ট এবং তার উৎপাদন যাতে দেশে হয় সেটাও দেখা হয়েছে। সর্বোপরি বাংলাদেশ সহ বিভিন্ন সীমান্তে, পার্শ্ববর্তী সীমান্তের অস্থিরতা, জেহাদি পাকিস্তানের জন্য সীমান্ত রক্ষায় ব্যাপক অর্থ নিয়োগ করা হয়েছে, সঙ্গে আভ্যন্তরীণ সুরক্ষার ক্ষেত্রেও অর্থ নিয়োগ করা হয়েছে। একটা ব্যালেন্সড ইকোনমি। কখন? যখন সারা বিশ্ব এক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। এই অস্থিরতার মধ্য দিয়ে করোনাকে উপেক্ষা করে তাকে সামনে নিয়ে পৃথিবীর কোনো অর্থনীতি আজকে 7% গ্রোথে নেই। এটাই বিকশিত ভারতের পক্ষে, আত্মনির্ভর ভারতের পক্ষে সবচেয়ে বড় জিনিস, যে একটা সামঞ্জস্য রেখে অর্থনীতিতে এগিয়ে যাওয়া। তার জন্যই বাজেট, অর্থাৎ ভারত সরকার এই মুহূর্তে যে বাজেট পেশ করে সে কিন্তু প্রতি বছরের বাজেট পেশ করে না। আগে যেমন বছর অনুযায়ী বাজেট হতো, সামনে নির্বাচন থেকে বাজেট হতো। অনেকে বলছে সামনে পশ্চিমবঙ্গের নির্বাচন, পশ্চিমবঙ্গের জন্য দেয়নি। পশ্চিমবঙ্গের যে জায়গায় ডেভেলপমেন্টের টাকা খরচা করা গত বছরে দেওয়া আছে, নির্বাচনের জন্য শুধু পশ্চিমবঙ্গ ওরিয়েন্টেড কোনো অর্থনীতি হতে পারে না। দেশ এগালে অর্থনীতিতে পশ্চিমবঙ্গ এভাবে, কারণ পশ্চিমবঙ্গ শুধু সরকারটা পরিবর্তন করতে, বিহার এগাচ্ছে, উড়িষ্যা এগাচ্ছে, তামিলনাড়ুর মতো অবিজেপি শাসিত এগাচ্ছে ব্যাপকভাবে, শুধু বাংলা এগাচ্ছে না। তার কারণ 35+15 এই 50 বছর ভারতীয় বাজেটে না বাংলার ভূমিকা আছে, শুধুমাত্র সমালোচনা করা ছাড়া ভূমিকা নেই। তাই বাংলাকে এই মুহূর্তে অর্থনীতি নিয়ে দেশ উন্নতি করলে বাংলাকে ডবল ইঞ্জিনের সরকার যখনই হবে তখনই অটোমেটিক আমাদের বাংলার ডেভেলপমেন্ট, এবং সে ডেভেলপমেন্ট আমি আপনাদের বলি, জিও পলিটিক্সে কলকাতা এবং পশ্চিমবঙ্গ যে জায়গায় দাঁড়িয়ে আছে, 2026-এ ডবল সরকার হলে 10 বছরের মধ্যে পশ্চিমবঙ্গের অর্থনীতি মহারাষ্ট্রের সমকক্ষ হয়ে যাবে, কারণ অনেক জায়গায় স্যাচুরেশন এসে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গ দিয়ে উত্তর পূর্ব ভারতের এক ব্যাপক অর্থনীতির গ্রোথ হবে। তার জন্যই মোদি সাহেব বিহার, উড়িষ্যা, ত্রিপুরার পর উত্তর পূর্ব ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার পর পশ্চিমবঙ্গের এই যে ব্যাপক সম্পদ, সেই সম্পদ যাতে লুণ্ঠিত না হতে পারে, তার জন্যই বলছে ল অ্যান্ড অর্ডার যদি আসে তাহলে আমাদের উন্নতি হবে। অনেকে বলছে সিঙ্গুরে কেন মোদিজি শিল্পের কথা বললেন না। বিষয় প্রথম হচ্ছে ল অ্যান্ড অর্ডার, শিল্পপতিদের ল অ্যান্ড অর্ডার দেখা এবং বিশ্বাস দেওয়া। যে বিশ্বাস আজ উত্তরপ্রদেশ দিতে পারছে, যে বিশ্বাস আজ বিহার দিতে পারছে, যে বিশ্বাস আজ উড়িষ্যা দিতে পারছে, যে বিশ্বাস আজ আসাম দিতে পারছে,
কোনো পশ্চিমবঙ্গ সরকার সেই বিশ্বাস শিল্পপতিদের দিতে পারছে না। তাই বাজেট নিয়ে মাননীয়া মমতা ব্যানার্জি কথা না বললেই হয়। এই বাজেট জনমুখী, চেয়েও বড় কথা বিশ্ব অর্থনীতিতে দাঁড়িয়ে একটা বিকশিত ভারতের পথে, সুদীর্ঘ পথে এগিয়ে যাওয়ার বাজেট। প্রতি বছরের বাজেটটা নির্ভর করে আগামী দিনে ভারত কোথায় যাচ্ছে তার উপর দিক নির্দেশ করে। কোনো নির্দিষ্ট বছর বা সামনে নির্বাচনকে সামনে রেখে এই মুহূর্তে এই সরকারের অর্থাৎ 2014 সালের পর কোনো বাজেটই নির্বাচনমুখী সেভাবে করা হয়নি। আর এখন তো বিশ্বের জিওপলিটিক্সের যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে বাজেট তৈরি করা এবছর খুব কঠিন জায়গায় লোকে ভেবেছিল, কিন্তু সেটা অর্থনৈতিক যে বুনিয়াদের ওপর আমরা দাঁড়িয়ে আছি এবং যে বিষয়ের ওপর আমরা দাঁড়িয়েছি, সেখানে দাঁড়িয়ে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের সবচেয়ে সুন্দর বাজেট পেশ করা হয়েছে। এর জন্য মাননীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ তার টিমকে আমরা ধন্যবাদ জানাই। সর্বোপরি যার নেতৃত্বে এগোতে হলে মাননীয় নরেন্দ্র মোদী সাহেব, যিনি বিশ্বকে দেখাতে পারছেন অর্থনীতিতে আমেরিকা পিছাতে পারে, চীন একটা স্লথ গতিতে আসতে পারে, কিন্তু আত্মনির্ভর ভারতের পথে ভারত 7% গ্রোথের দিকে আছে জিডিপি, সেখানেই আমরা আগামী দিনে বিকশিত ভারতে এগিয়ে যাব। নমস্কার।